2010 সালে একজন ব্যক্তি 1 লক্ষ টাকা দিয়ে একটা জমিন কেনে। এখন সেই জমিনটার দাম বেড়ে হয়েছে প্রায় 12 লক্ষ টাকা। শুনতে ভালো লাগলো তাই না? কিন্তু এবার একটু কল্পনা করো, যদি সেই ব্যক্তিটা 2010 সালে জমি না কিনে ওই 1 লক্ষ টাকা বিটকয়েনে ইনভেস্ট করত, তাহলে আজ সে কল্পনা করতে পারতো না আর সেই 1 লক্ষ টাকার মূল্য দাঁড়াতো প্রায় 15,000 কোটি টাকা। কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম ক্রিপ্টো কয়েন নিয়ে বিস্তারিতভাবে জানতে চাও কিনা সেটা জানার জন্য, আর সেখানে তোমাদের বেশিরভাগ ভোট পড়েছিল হ্যাঁতে। তোমাদের সেই আগ্রহ আর সাপোর্টের কারণেই আজ আমি হাজির হয়েছি ক্রিপ্টো কয়েন ব্যাখ্যার পার্ট 2 নিয়ে। কারণ এই গল্পটা এখনো শেষ হয়নি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝে নেব ক্রিপ্টো কয়েনের শুরুটা আসলে কিভাবে হয়েছিল আর ক্রিপ্টো কয়েন বাস্তবে কাজ কিভাবে করে। সবকিছুই আজ পরিষ্কারভাবে জানবো। যদি ক্রিপ্টোতে ইনভেস্ট করে মানুষ কোটিপতি হতে পারে, তাহলে প্রশ্ন একটাই, আমাদের সরকার কেন ক্রিপ্টোর বিরুদ্ধে? ভয়টা কোথায়? ঝুঁকিতে নাকি নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায়? চলো তাহলে শুরু করি। 31শে অক্টোবর 2008 ইন্টারনেটে সাতোশি নাকামোটো নামের এক রহস্যময় ব্যক্তি একটা ছোট্ট কিন্তু বিপ্লবী পেপার প্রকাশ করেন। সেই পেপারে তিনি লেখেন, এমন একটি ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম যার মাধ্যমে একজন মানুষ সরাসরি আরেকজনকে টাকা পাঠাতে পারবে, কোনো ব্যাংক ছাড়া, কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছাড়াই, সরাসরি। এই একটি ধারণাই বদলে দেয় সবকিছু। এর থেকেই জন্ম নেয় ক্রিপ্টোকারেন্সি, এক ধরনের ডিজিটাল অ্যাসেট যার উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো সেন্ট্রাল ব্যাংকের হস্তক্ষেপ নেই। যেমন ভারতীয় রুপিকে নিয়ন্ত্রণ করে আরবিআই আর বাংলাদেশি টাকাকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। মানে এই টাকাগুলোর ওপর কোনো না কোনো সেন্ট্রাল অথরিটি সবসময় নজর রাখে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি, এই ডিজিটাল টাকাকে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ন্ত্রণ করে না। প্রশ্নটা এখানেই শুরু হয়, যে টাকার উপর কারো নিয়ন্ত্রণ নেই, সেই টাকা কি সত্যিই স্বাধীন নাকি ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ? সাতোশি সেই পেপারটা কেন লিখেছিল, এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের আগে আর্থিক ইতিহাসটা বুঝতে হবে। আমরা যে ফাইন্যান্সিয়াল সিস্টেমে বড় হয়েছি সেটা আসলে ভরসার উপর দাঁড়িয়ে থাকা এক ব্যবস্থা। একটা সময় ছিল যখন লেনদেন করা হতো সোনার কয়েনের মাধ্যমে। ধরো কেউ যদি 10 কিলো চাল কিনতে চায়, তাহলে তাকে দিতে হতো 3টা সোনার কয়েন। এভাবেই তখন ব্যবসা, কেনা বেচা, ট্রেড চলতো। কিন্তু সমস্যা ধীরে ধীরে শুরু হলো। সোনা বহন করা সহজ না, ভারী ও ঝুঁকিপূর্ণ, তার উপর চুরি ছিনতাইয়ের ভয়। তখন সরকার সামনে এলো এক প্রস্তাব নিয়ে। সরকার বলল, তোমাদের কাছে যত সোনা আছে সব আমাদের কাছে জমা দাও, তার বদলে আমরা তোমাদের দেব কাগজের টাকা, যার মূল্য হবে ঠিক সেই সোনার সমান। এই টাকা তুমি পুরো দেশে ব্যবহার করতে পারবে, লেনদেন, ব্যবসা, কেনাবেচার জন্য। মানুষ রাজি হয়ে গেল, কারণ তখন ভরসা ছিল এই কাগজের পেছনে আছে আসল সোনা। এইভাবেই কাগজের টাকা দিয়ে ব্যবসা আর লেনদেন শুরু হলো। কিন্তু সময় বদলাতে লাগলো, জনসংখ্যা বাড়তে লাগলো, ব্যবসা বড় হতে লাগলো, আর তখন সরকারের সামনে এলো এক নতুন সমস্যা। সোনা সীমিত কিন্তু টাকার চাহিদা বেশি। সরকারের কাছে এত সোনা নেই যতটা টাকার দরকার পড়ছে। আর ঠিক তখন একটা বড় সিদ্ধান্ত নেওয়া হলো, গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করা হলো। আর মানুষকে বলা হলো, এখন থেকে টাকার পিছনে আর সোনা নেই, কিন্তু তোমাদের আমাদের উপরে বিশ্বাস রাখতে হবে। এখান থেকেই শুরু হয় ভরসার উপর দাঁড়ানো আধুনিক অর্থ ব্যবস্থা। একবার তোমার মানিব্যাগ থেকে যে কোনো একটা টাকার নোট বের করে দেখো, সেখানে লেখা থাকবে, আমি বহনকারীকে XYZ এত টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। একই কথা বাংলাদেশের টাকার নোটেও লেখা থাকে, আর নিচে থাকে গভর্নরের সই। এই একটা লাইন টাকাকে টাকা বানায়। এখন এক মুহূর্ত ভেবে দেখো, যদি এই প্রতিশ্রুতি না থাকতো, যদি গভর্নরের সই না থাকতো, তাহলে সেই নোটের মূল্য থাকতো না, সেটা শুধু একটা রঙিন কাগজ হয়েই থাকতো। অর্থাৎ আমরা ধীরে ধীরে আমাদের টাকার 100% নিয়ন্ত্রণ সরকারের হাতে তুলে দিয়েছি। মানে আমরা সরকারকে এমন একটা ক্ষমতা দিয়ে রেখেছি, যে ক্ষমতায় তারা চাইলে এক মুহূর্তের মধ্যে টাকার রূপ বদলে দিতে পারে। যখন খুশি নতুন টাকা ছাপতে পারে, যখন খুশি দেশের ভিতরে ইনফ্লেশন বাড়াতে বা কমাতে পারে। আমাদের টাকা এখন আর ব্যক্তিগত না, এটা হয়ে গেছে পুরোপুরি সেন্ট্রালাইজ। আর গল্পটা এখানেই শেষ না। আমরা যখন আমাদের টাকা ব্যাংকে জমা রাখি, তখন সেই টাকা আর শুধু আমাদের থাকে না। ব্যাংক সেই টাকাকে লোন দেয়, ইনভেস্ট করে, নানা রকম কাজে ব্যবহার করে, আর তার বদলে আমরা পাই সামান্য ইন্টারেস্ট। কিন্তু ইতিহাস বলছে এই সিস্টেম সবসময় নিরাপদ থাকে না। অনেক সময় বড় বড় স্ক্যাম, ব্যাংক ফেলিয়ার,
আর মানুষের জমানো টাকা এক মুহূর্তেই ঝুঁকির মুখে পড়ে যায়। 2008 সালে যখন লেমন ব্রাদার্স নামের এক বিশাল ব্যাংক লোকসানে ডুবে যায়, সেই এক ঘটনার ধাক্কায় বিশ্বজুড়ে শুরু হয় একটা ভয়াবহ ফাইন্যান্সিয়াল রিসেশন। ব্যাংক ভেঙে পড়ে, মানুষের সেভিংস উধাও হয়ে যায়, চাকরি হারায় লক্ষ লক্ষ মানুষ। কিন্তু এই সংকটটা কিছু মানুষের কাছে শুধু অর্থনৈতিক সমস্যা ছিল না, এটা ছিল একটা গভীর প্রশ্ন। যদি টাকা আমার হয় তাহলে তার কন্ট্রোল থাকবে অন্য কারো হাতে কেন? ঠিক এখান থেকেই স্পষ্ট হয়ে ওঠে সতোশি নাকামোটোর ভিশন। সতোশি বিটকয়েনকে দেখিয়েছে একটা পেয়ার টু পেয়ার ফাইন্যান্সিয়াল সিস্টেম হিসাবে, যেখানে টাকা পাঠাতে কোনো ব্যাংকের দরকার নেই, কোনো থার্ড পার্টির অনুমতি নেই, এমনকি কোনো সরকারেরও হস্তক্ষেপ নেই। তার চোখে বিটকয়েন ছিল একটা অল্টারনেটিভ মনিটারি সিস্টেম, যেখানে নিয়ন্ত্রণ থাকবে কোনো এক শক্তির হাতে নয়, বরং ছড়িয়ে থাকবে সবার মধ্যে। একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, যেখানে বিশ্বাস করা হয় মানুষের উপরে না, সিস্টেম আর কোডিং এর উপরে। কিন্তু এখানে প্রশ্নটা আরো গভীর হয়, পিয়ার টু পিয়ার ডিসেন্ট্রালাইজ সিস্টেম কাজ কিভাবে করে আর গভর্নমেন্ট এর বিরুদ্ধে কেন? এই বিষয় নিয়ে পরে কথা বলছি। প্রথমে আসি ক্রিপ্টোকারেন্সি। এই শব্দটার আসল অর্থ কি? ক্রিপ্টো মানে সিক্রেট, আর কারেন্সি মানে মিডিয়াম অফ পারচেজ গুডস অ্যান্ড সার্ভিসেস, পরিষেবা কেনাবেচার একটি মাধ্যম। পুরো বিশ্বে প্রায় 10,000 ধরনের ক্রিপ্টো কয়েন আছে, তার মধ্যে বিটকয়েন সব থেকে ফেমাস আর পুরনো ক্রিপ্টো কয়েন। ক্রিপ্টো কয়েনের এই সিস্টেমটা চলে কিভাবে? এখানে আসে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। পেয়ার টু পেয়ার মানে পার্সন টু পার্সন নেটওয়ার্ক। কোনো এক সার্ভার নয়, কোনো এক মালিক নয়, এখানে একটা ডিজিটাল লেজার থাকে, আর সেই লেজারটা একটা কম্পিউটারে নয়, লক্ষ লক্ষ কম্পিউটার একসাথে মেনটেন করে। এটা কারো একার সিস্টেম না, এটা অনেক মানুষের সম্মিলিতর ফল। এই ব্যবস্থাকেই বলা হয় ডিসেন্ট্রালাইজ। এখন প্রশ্ন, এই লেজারটা মেনটেন হয় কিভাবে? এর উত্তর ব্লকচেন। ব্লকচেনকে ভাবো একটা ট্রেনের মতো। একটা বগি যখন ভরে যায়, তার পেছনে আরেকটা বগি যুক্ত হয়, তারপর আরেকটা, এইভাবে একটার পর একটা ব্লক যুক্ত হতে থাকে চেনের মতো, তাই এর নাম ব্লকচেন। এই সব ব্লক একে অপরের সাথে শিকলের মতো জোড়া থাকে, আর এই পুরো ব্লকচেন লেজার লক্ষ লক্ষ কম্পিউটারে একসাথে ওপেনলি উপলব্ধ থাকে, পুরোপুরি ট্রান্সপারেন্ট। এখন ধরো কেউ যদি এখানে ফ্রড করতে চায়, সেই মুহূর্তেই ধরা পড়ে যাবে, কারণ একটা কম্পিউটার যা বলছে বাকি হাজারটা কম্পিউটার যদি তার সাথে না মেলে, সিস্টেম সঙ্গে সঙ্গে সেটাকে রিজেক্ট করে দেয়। ফলাফল, ট্রানজেকশন কমপ্লিট হবে না। এই পাবলিক লেজারগুলোকে যারা সারাক্ষণ মেনটেন করে তাদের বলা হয় মাইনার, আর এই যাচাই করার পুরো প্রক্রিয়াকে বলা হয় মাইনিং। এই সিস্টেম পুরোপুরি অটোমেটিক, কিন্তু সহজ না। এর জন্য দরকার স্পেশাল হাই গ্রাফিক্স কম্পিউটার, শক্তিশালী হার্ডওয়্যার, বিশেষ সফটওয়্যার, অনেক সময় লাগে, আর প্রচুর বিদ্যুৎ খরচ হয়। এই সব খরচ আর পরিশ্রমের বদলে মাইনার্সরা রিওয়ার্ড হিসাবে পায় সেই ক্রিপ্টো কয়েনের কিছু অংশ। কিন্তু এখানেই আসে আরেকটা বড় প্রশ্ন, যদি সবকিছু পাবলিক হয় তাহলে কি সবাই দেখতে পায় কার কাছে কত ক্রিপ্টো কয়েন আছে? এখানে কাজ করে ক্রিপ্টোগ্রাফি। এখানে নাম দেখানো হয় না, দেখানো হয় শুধু কিছু কোড। মানে তুমি দেখতে পাবে কোন কোডের কাছে কত ক্রিপ্টো কয়েন আছে, কিন্তু জানতে পারবে না সেই কোডের পিছনে আসলে কে। পরিচয় গোপন থাকে, কিন্তু লেনদেন থাকে খোলামেলা। এটাই ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় পার্থক্য। তাহলে বিটকয়েনের দাম সবসময় ওঠানামা করে কেন? এর উত্তরটা আসলে খুব সহজ। বিটকয়েনের সংখ্যা 21 মিলিয়নের বেশি কখনো হবে না, এটা ফিক্সড। কিন্তু মানুষ আজ বিশ্বাস করে, কাল ভয় পায়, পরশু আবার লোভ করে। মানুষ যত বেশি কিনতে চায় দাম বাড়ে, মানুষ যত বেশি বিক্রি করতে চায় দাম কমে। ভবিষ্যতে এই ব্লকচেন সিস্টেম ধীরে ধীরে ঢুকে যেতে পারে আমাদের জীবনের আরো গভীর জায়গায়, এডুকেশন সিস্টেমে, হেলথ কেয়ার সিস্টেমে, ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, তাহলে সরকার কেন ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে? এর পিছনে আছে কিছু কঠিন বাস্তবতা। ক্রিপ্টো যেহেতু একটি ডিসেন্ট্রালাইজ সিস্টেম, এর পেছনে কোনো অথরিটি, কোনো সরকার, কোনো সেন্ট্রাল ব্যাংকের নিয়ন্ত্রণ নেই। এর মানে যদি কেউ প্রতারণার শিকার হয়, যদি কোনো ফ্রড ঘটে, তাহলে অভিযোগ করার কোনো জায়গা নেই। ব্যাংকে সমস্যা হলে আইন আছে, আদালত আছে, কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে সব দায়িত্ব শেষ পর্যন্ত নিজের কাঁধেই এসে পড়ে। আর এখানেই শুরু হয় আরেকটা বড় ভয়। ক্রিপ্টো হলো এক ধরনের সিক্রেট কারেন্সি, নাম নেই, পরিচয় নেই। এই গোপনীয়তার সুযোগ নিয়ে ক্রিপ্টো অনেক সময় ব্যবহার হয় বেআইনি কাজে, যেমন মানি লন্ডারিং, ড্রাগ ডিলিং, টেররিস্ট ফান্ডিং, ব্ল্যাক মানি লুকানোর কাজে। এটাই ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় ডার্ক রিয়ালিটি। আর
আর ঝুঁকি এখানেই শেষ না, ক্রিপ্টোকারেন্সির মার্কেট এখনো তুলনামূলক ছোট। তাই যে কোনো বড় কোম্পানি বা কোনো শক্তিশালী প্লেয়ার চাইলেই এক ঝুঁকুনিতে মার্কেট পুরো কাঁপিয়ে দিতে পারে। দাম হঠাৎ আকাশে উঠে যেতে পারে, আবার এক মুহূর্তে মাটিতেও পড়ে যেতে পারে। এই কারণে সরকার ভাবে যে সিস্টেমে নিয়ন্ত্রণ নেই, দায়িত্ব নেই আর ঝুঁকি অনেক বেশি, সেই সিস্টেমকে পুরোপুরি লিগ্যাল করে দেওয়া কি নিরাপদ? শেষ প্রশ্ন, ক্রিপ্টোকারেন্সি কি মানুষের আর্থিক স্বাধীনতার পথ, নাকি এটা ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় ঝুঁকি? এই ভিডিওটা যদি তোমাকে ভাবতে বাধ্য করে তাহলে একটা লাইক করো। ক্রিপ্টোকারেন্সি নিয়ে তোমার মতামত কি কমেন্ট করো, কারণ ইনফরমেশন ইজ পাওয়ারফুল। আরও এমন ডার্ক রিয়ালিটি জানতে সাবস্ক্রাইব করতে ভুলো না।